অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে এখনই আসিফ এবং নাহিদের পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই। সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গে হঠাৎ করে কেন বৈঠক করলেন? সরকারিভাবে বলা হয়েছে সৌজন্য বৈঠক, কিন্তু যেটা জানা যাচ্ছে যে সেনাপ্রধানকে মাধ্যমে রাষ্ট্রপতিকে এই আভাস দেওয়া হয়েছে যে সরকার তাকে এই পদে চায় না, অর্থাৎ তিনি পদত্যাগ করে সরে গেলে পরেই সেটা সঠিক সিদ্ধান্ত হবে। তাহলে বিকল্প কে হতে পারেন রাষ্ট্রপতি? যে নামটি নিয়ে সবচেয়ে বেশি চর্চা চলছে সেটা কিন্তু একটা অবাক করা, সেটি হচ্ছে মোহাম্মদ ইউনূস, যিনি এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। শেখ হাসিনা একদিকে নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দাবি করছেন, আরেকদিকে বাংলাদেশে রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু এখনো রয়ে গেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর মহা এক সমস্যায় আছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। সমস্যা হচ্ছে চারিদিকে আওয়ামী বিরোধী লোকেরা, আর তিনি মাঝখানে বসে আছেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন আসিফ নজরুল স্যার সহ নাহিদ সারজিৎ কে কে পদত্যাগের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতর মাধ্যমে সব কিছু দেখতে পারবেন এবং জানতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন জামাত শিবিরদেরকে হুঙ্কার দিয়ে কথা বলেছে সমন্বয়কেরা, ছাত্র শক্তি, ছাত্র জনতারা। কেন হঠাৎ জামাত এবং শিবিরদের উপর খেপে গিয়েছে, তারা কি এমন ভুল করেছিল বা তারা কি এমন কাজটি করেছিল, সেই বিষয়গুলোও দেখতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতর মাধ্যমে। এখানেই শেষ নয় বন্ধুরা, গোলাম মোল্লা রনি সাহেব শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বলেছে, গোলাম মোল্লা ভাসানী কি বলেছে, সেই বিষয়গুলোও দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। গোলাম মোল্লা রনি সাহেব কেন হঠাৎ এই কথাগুলো বলছে, সে কি সব জেনে বলেছে নাকি সে অজ্ঞাত অবস্থায় বলেছে, সেই বিষয়গুলোও দেখতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতর মাধ্যমে। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওটি নিয়ে যাও। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিউজ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি। দেখা করেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আমরা সবাই জানি যে বাংলাদেশের সেনাপ্রধান নিছকই একজন সেনাপ্রধান নন, রাষ্ট্র পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সত্যি কথা বলতে অন্তর্বর্তী সরকার গঠনের পেছনে তার ভূমিকা একটি বড় ভূমিকায় আমরা তাকে দেখেছি, এবং মোহাম্মদ ইউনূসকে বেছে নেওয়ার ক্ষেত্রে ছাত্ররা যেমন দাবি তুলেছিল তেমনি তার পাশে দাঁড়িয়েছিলেন সেনাপ্রধানও। এখন সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গে হঠাৎ করে কেন বৈঠক করলেন? সরকারিভাবে বলা হয়েছে সৌজন্য বৈঠক, কিন্তু যেটা জানা যাচ্ছে যে সেনাপ্রধানকে মাধ্যমে রাষ্ট্রপতিকে এই আভাস দেওয়া হয়েছে যে সরকার তাকে এই পদে চায় না, অর্থাৎ তিনি পদত্যাগ করে সরে গেলে পরেই সেটা সঠিক সিদ্ধান্ত হবে। বাংলাদেশের রাষ্ট্রপতি যদি কোনো কারণে সরে যান বা শারীরিক কারণেও যদি তিনি অব্যাহতি নেন, তাহলে নিয়ম হচ্ছে যে জাতীয় সংসদের স্পিকার তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হবেন, কিন্তু এই মুহূর্তে সেই সুযোগ নেই, তার কারণ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনি পদত্যাগ করেছেন। তাহলে কে হতে পারেন যদি শাহাবুদ্দিন সরে যান, এবং যেটা এখন মনে করা হচ্ছে প্রায় অবশ্যম্ভাবী যে শুধু দিনক্ষণ ঠিক হওয়ার বিষয়, তাহলে বিকল্প কে হতে পারেন রাষ্ট্রপতি? যে নামটি নিয়ে সবচেয়ে বেশি চর্চা চলছে সেটা কিন্তু একটা অবাক করা, সেটি হচ্ছে মোহাম্মদ ইউনূস, যিনি এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। নতুন রাষ্ট্রপতি হিসেবে আরো বেশ কয়েকজনের নাম আছে, তার মধ্যে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক, রাজনৈতিক বিশ্লেষক অনেকের নামই আছে। কিন্তু সবচেয়ে বেশি আলোচনা খুব স্বাভাবিক যে ইউনূস তিনি কি তাহলে প্রধান উপদেষ্টার পদ থেকে নিজেকে উত্তীর্ণ করে রাষ্ট্রপতি পদে গিয়ে বসবেন? এটা কি সাংবিধানিকভাবে সম্ভব? আইন কি বলছে? বাংলাদেশে অতীতে এই ধরনের ঘটনার একাধিক দৃষ্টান্ত আছে। শেখ মুজিবুর রহমান হত্যার পরে যে সরকার গঠিত হয়েছিল সেটিও কিন্তু একটু অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই সরকার আসে। খন্দকার মুস্তাক আহমেদ পরবর্তী রাষ্ট্রপতি হন। জিয়াউর রহমান তিনি সেনাপ্রধান ছিলেন, তিনিও একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হন দেশের, এবং পরবর্তী সেনাপ্রধান ছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ, তিনিও কিন্তু সে দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন। এবং বাংলাদেশের সুপ্রিম কোর্ট এই তিনটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া সরকারের যাবতীয় কার্যক্রমকে অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করেছিল। কিন্তু তারপরেও কিন্তু এই বিষয়টি একেবারেই কেউ উড়িয়ে দিচ্ছেন না যে ইউনূস নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে একটি রাষ্ট্রপতি পরিচালিত সরকার গঠন করবেন, অর্থাৎ উপদেষ্টা মণ্ডলী আর থাকবে না, তিনি একটি মন্ত্রিসভা গঠন করে নেবেন। এই মাসের 22 তারিখ থেকে আমেরিকায় শুরু হচ্ছে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠক। সেই বৈঠকে মোহাম্মদ ইউনূসের দেশকে নেতৃত্ব দেওয়ার কথা। এখনো পর্যন্ত এটা নিয়ে একটি জটিলতা আছে যে রাষ্ট্রপুঞ্জ বাংলাদেশ সরকারের কাছে জানতে চেয়েছে যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন এই বিষয়টি সরকারিভাবে রাষ্ট্রপুঞ্জকে জানানো, তার কারণ রাষ্ট্রপুঞ্জ কখনো সংশ্লিষ্ট দেশের কে প্রধানমন্ত্রী বা কে রাষ্ট্রপতি এই বিষয়ে তারা লিখিত বক্তব্য চায়। বাংলাদেশের আলোচনার মধ্যে এটাও আছে যে শেখ হাসিনার পদত্যাগপত্র কোথায় গেল, কার কাছে তিনি পদত্যাগ করেছিলেন। একটি ছবি 5ই আগস্ট প্রচার করা হয়েছিল, যে ছবিতে দেখা যাচ্ছে যে দুজন সেনা আধিকারিক তার পেছনে বসে আছেন এবং তিনি একটি ফাইলে সই করছেন। বলা হয়েছিল শেখ হাসিনা পদত্যাগপত্র সই করছেন, কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মিডিয়া এই পদত্যাগপত্রের কপি ছাপতে পারেনি এবং সরকারের কাছে চেয়েও পাওয়া যাচ্ছে না। যদিও এই ধরনের পদত্যাগপত্র বা অন্য অনেকের ক্ষেত্রেই কিন্তু পদত্যাগপত্র সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়, কিন্তু শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে বাংলাদেশ সরকার, অন্তর্বর্তী সরকার একটা রহস্য তৈরি করেছে। জানা যাচ্ছে
যে রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিত্ব করা নিয়ে মোহাম্মদ ইউনূস বড় ধরনের সমস্যার মুখোমুখি হতে চলেছেন। অর্থাৎ উপদেষ্টা এই পদমর্যাদায় তিনি দেশকে নেতৃত্ব দিতে পারবেন কিনা এ নিয়ে রাষ্ট্রসংঘের মধ্যে মতবিরোধ আছে। এই পরিস্থিতি অর্থাৎ এই সমস্যা কাটিয়ে উঠতে ইউনূস নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করবেন, তার কারণ সাহাবুদ্দিনকে সরানো হবে এটা মোটামুটি ঠিকই হয়ে আছে। তিনি অনির্বাচিত রাষ্ট্রপতি এবং তিনি শেখ হাসিনা দ্বারা মনোনীত রাষ্ট্রপতি, এটা তার সবচেয়ে বড় অপরাধ আজকের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। দ্বিতীয় হচ্ছে যে তার কতগুলি বিষয় যেগুলো আমি একটু আগেই বলছিলাম, যে তার মালয়েশিয়ায় সম্পত্তি রাখা, দুবাইতে ব্যবসা করা, এই যে বিষয়গুলি, এবং লক্ষণীয় যে বাংলাদেশের রাষ্ট্রপতি ভবন এখনো পর্যন্ত এই তথ্যগুলির কোনো এগুলি কি মিথ্যা বা অসত্য বলে কোনো বিবৃতি দেয়নি। অন্তর্বর্তী সরকার সরাসরি কোনো মন্তব্য করেনি, কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে সরকারের উপযুক্ত দপ্তর তারা এই বিষয়গুলি খতিয়ে দেখবে, এবং সরকারের তরফে বেসরকারিভাবে জানানো হচ্ছে যে রাষ্ট্রপতির সম্পর্কে যে তথ্য বা সংবাদ মাধ্যমে এসেছে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। এবং সংবাদ মাধ্যম, বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম কিন্তু দাবি করেনি যে এই তথ্যগুলি তাদের সংগ্রহিত, অর্থাৎ সংবাদ মাধ্যমকে তথ্যগুলো সরবরাহ করা হয়েছে। মনে করা হচ্ছে যে তথ্যগুলো সরকারি মহল থেকেই সংবাদ মাধ্যমকে সরবরাহ করা হয়েছে, এবং তার পেছনে এই পরিকল্পনাটি আছে যে একটি চাপ তৈরি করা যে সাহাবুদ্দিন সরে যান, যেভাবে এর আগে যেটা বলছিলাম যে প্রধান বিচারপতি, জাতীয় সংসদের স্পিকার এবং নির্বাচন কমিশনারদের সরানো হয়েছে। ফলে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রপতি পরিবর্তন এবং সেই পদে মোহাম্মদ ইউনূসকে দেখতে পাওয়া খুব একটা অস্বাভাবিক বিষয় বলে এখন আর অনেকেই মনে করছেন না। কারণ ইউনূস মনে করছেন যে পশ্চিমী দুনিয়া তার পাশে যেভাবে দাঁড়িয়েছে তাতে তিনি বাংলাদেশে একেবারে পূর্ণ ক্ষমতা নিয়ে দেশ শাসন করুন, এই বিষয়টি এখন তিনি নিশ্চিত করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে এখনই আসিফ এবং নাহিদের পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই। এইটুকু শুনে অনেকেই ভিডিও থেকে বের হয়ে কমেন্ট করবেন আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত অথবা বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে। কিন্তু কেন বলেছি আসিফ এবং নাহিদ এখনই পদত্যাগ করা ছাড়া উপায় নেই, এটার কারণ অবশ্যই আপনাদের জানতে হবে। তারপর আপনার যা মন্তব্য করার করবেন। দেখেন, গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের ইতিহাসে প্রথম এত কম বয়সে সরকারের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় কোনো তরুণদের কাজ করার সুযোগ হয়েছে, যাদের দুজনের বয়সই 26 বছরের আশেপাশে। প্রথম যখন তারা উপদেষ্টা হয়ে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন তখন অনেকেই তাদের সমর্থন করলেও এখন এক অদৃশ্য শক্তি এই দুই তরুণ উপদেষ্টার পিছনে লেগেছে। কিন্তু আমরা জানি এখনো ষড়যন্ত্রের পরিস্থিতি শেষ হয়ে যায়নি। সরকার এবং সরকারের বাইরে বিভিন্ন জায়গায় সেই ফ্যাসিস্টদের দোসররা রয়ে গেছে, যারা নানাভাবে পরিকল্পনা করছে। অন্য উপদেষ্টা থেকে আসিফ এবং নাহিদের প্রতি প্রখর দৃষ্টি ষড়যন্ত্রকারীদের। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে তাদের বিলেন হিসেবে তুলে ধরতে মরিয়া হয়ে উঠেছে ষড়যন্ত্রকারীরা। যে কোটার বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে নাহিদ ইসলাম, এবার নাহিদের বিরুদ্ধে কোটায় তার বড় বোনকে চাকরি দেওয়ার অভিযোগ তুলেছে বিডি পেনোমোরা নামে একটি অনলাইন পোর্টাল। যে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি এখনো। তবে যাকে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে গণমাধ্যমে কথা বলেছেন তিনি। নাহিদ ছিল একজন যোদ্ধা এবং এই আন্দোলনের প্রাণ। ও যখন 21শে জুলাই অসুস্থ হয়ে হসপিটালে ভর্তির জন্য গিয়েছিল, তো ওই ছাত্র অধিকার পরিষদের কিছু ছাত্রদেরকে নিয়ে ওখানে আমি ভর্তি ছিলাম। ঠিক ওই সময় আমার মুঠোফোনে একটি ফোন আসে, নাহিদ হসপিটালে নিচে, ওকে ভর্তি করাতে হবে। ওই সিচুয়েশনটা আমাকে ডিমান্ড করেছে ওর চিকিৎসার সুবিধার্থে, ওর এবং এই আন্দোলনের সফলতার সুবিধার্থে আমি বলেছি যে আমার নাহিদ আমার ছোট ভাই, ওকে ভর্তিটা নেন। ঠিক এই ইনফরমেশনটা ডিজিএফআই নিয়ে গেছে। ডিজিএফআই যখন রিসিপশনে জিজ্ঞেস করেছেন যে নাহিদকে কে ভর্তি করিয়েছে, সকল তথ্য যখন নেওয়ার জন্য তারা সিসি ফুটেজ ঘেটে দেখেছে যে ফাতেমা তাসনিম নাহিদকে ভর্তি করাচ্ছে। যে ফাতেমা তাসনিমটা কে, কি বলে বলছে তার ভাই হয়। নাহিদ, আসিফ মাহমুদ এবং তাবাসসুম, নুসরাত তাবাসসুম, এরা আমাদের ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটিতে ছিলেন। তো সেই জায়গা থেকে আমি তাদেরকে স্নেহ করতাম, তারা আমাকে বড় বোন হিসেবে রেসপেক্ট করতো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে মত প্রকাশের স্বাধীনতা ছিল না, সংবাদ মাধ্যমগুলো সরকারের নিয়ন্ত্রিত ছিল, আর এর জন্যই তো স্বৈরাচারী সরকারের পতনের উদ্দেশ্যে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছিল। কিন্তু তাই বলে কারো নামে এভাবে মিথ্যা অভিযোগ রটানোর জন্যই কি বাকস্বাধীনতা চেয়েছিল মানুষ? আর এই উপদেষ্টারা আজীবন ক্ষমতায় থাকবে না, তারা একটি সংস্কার করতে এসেছে। সংস্কারের কাজ শেষ হলে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসে জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে তারা তাদের পদ থেকে সরে যাবে। তারা নিজেরাও বলছে তাদের মধ্যে ক্ষমতার কোনো লোভ নেই। আমাদের এই সরকারের একটা চরিত্র হচ্ছে, এখানে সবারই ব্যক্তিগত কাজ এবং ইয়ার জায়গা আছে। এখানে কেউই কখনো ক্ষমতায় আসবে বা ক্ষমতার জন্য, বিশেষ করে যেটাকে বলে রাজনীতি করা, ক্ষমতায় আসার জন্য কেউই ওই জায়গার না। তো সবাই তার জায়গায় ফিরে যেতে চায়, কিন্তু যে গুরুদায়িত্বটা আমাদের উপর দেশের জনগণ দিয়েছে সেটা পালনের মাধ্যমেই তারা তাদের নিজ নিজ অবস্থানে ফিরে যেতে চায়। তো যতদিন প্রয়োজন হবে আমরা ততদিনই থাকবো, আমাদের ক্ষমতায় থাকার অভিলাষ নেই। দেখেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই দুই তরুণ উপদেষ্টা সবেমাত্র তাদের গ্র্যাজুয়েশন শেষ করেছে। তারা তরুণ এবং এই কাজগুলোতে তারা নতুন, তাই তাদেরকে রাষ্ট্র সংস্কারের কাজ করার সুযোগ দেন। তাদের বিরুদ্ধে এভাবে মিথ্যা বানোয়াট অভিযোগ উঠলে এসব অভিযোগ প্রমাণ করতে গিয়ে তাদের মূল কাজ করা থেকে মনোযোগ সরে যাবে, আর নয় তারা উপদেষ্টা পদ থেকে একটা সময় পদত্যাগ করতে। খবরটা জানেনি না, অথবা গণতান্ত্রিক ছাত্র শক্তি যেই সংগঠনটি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে পতনের পেছনে জাস্ট 10 মাসের মেয়াদকালে 16 বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে, এবার তাদের পরিকল্পনায়
সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে বিএনপি, জামায়াত ইসলাম বা অন্যান্য দলগুলো এবং সাধারণ ছাত্রছাত্রীরা। মানে মোট কথা গণতান্ত্রিক ছাত্র শক্তি হচ্ছে ওই টিম যারা আওয়ামী লীগ সরকার পতন করিয়েছে। আপনি আজকের দিনের উপদেষ্টা আসিফকে দেখেন, তারপর হচ্ছে নাহিদকে দেখেন, বা সার্জিস, হাসনাত, তাবাসসুম, আরও যাদেরকে দেখছেন সবাই কিন্তু এই টিমটারই মেম্বার ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে এই টিমটাকে কেন হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো, অথবা গণতান্ত্রিক ছাত্র শক্তির কার্যক্রম স্থগিত কে করলো? প্রথমত এটার কাজ কোনো সরকারিভাবে নিষেধাজ্ঞা সামথিং লাইক দ্যাট এরকম না, এটার ব্যাখ্যাটা অন্য জায়গায়। প্রতিষ্ঠার 1 বছর পার না হতেই গণতান্ত্রিক ছাত্র শক্তির সকল কমিটি এবং কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে কারা? এই ছাত্র সংগঠনটির ফেসবুক পেজে একটা পোস্টে থেকে আমরা জানতে পারলাম যে আপনার এই দলের যারা নেতা আছেন তারাই আলোচনা করে মিটিং করে এই গণতান্ত্রিক ছাত্র শক্তির কার্যক্রম স্থগিত করেছেন। তার মানে এটা সরকারি কোনো নির্দেশনা অথবা আইনি কোনো নির্দেশনাকে ফেস করে এটা হয় না, এটা এখন তারা করছে। তবে এটা তাদের প্ল্যান বি, এটা নিয়ে পরে আরেকটা আলাদা ভিডিও করব, যারা বোঝার তারা বুঝবেন। ছাত্র জনতার যে অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেখানে আন্দোলনের সামনের সারিতে থাকা আপনার সকলেই ছিল গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতারা। এই সংগঠনেরই দুইজন এখন উপদেষ্টা হিসাবে কিন্তু দায়িত্ব পালন করছেন। তো আমরা যদি দেখি আপনার আচ্ছা, এখন এটার মেইন রিজনটা হচ্ছে কি, 22 সেপ্টেম্বর থেকে একাডেমিক কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু এর আগেই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন শিক্ষার্থীদের একটি অংশ। এই দাবিতে গেল কয়েকদিন যাবত তারা ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। আমি বুঝাইতে পারছি খেলাটা কোন জায়গায়। এখন ধরেন এই সাধারণ ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরা তারা চাচ্ছে যে শিক্ষাঙ্গনগুলো হবে ছাত্র রাজনীতি মুক্ত। তো গণতান্ত্রিক ছাত্র শক্তিও একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম। তো এখন তারা যদি মনে করে যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ রাজনীতি করতে পারবে না, ছাত্র দল করতে পারবে না, ছাত্র শিবির করতে পারবে না, তো তাদের গণতান্ত্রিক ছাত্র শক্তি কি করতে পারবে? নো। আগে তারা তাদের নিজেদের এই কমিটিটাকে বিলুপ্ত করেছে বা এটার সকল কার্যক্রম বন্ধ করেছে। কেন? বিএনপি এবং শিবিরকে ছাত্রলীগ তো এই মুহূর্তে ঢুকতেই পারবে না, আসবে না। বেসিক্যালি তাদের রাজনীতিটাকে বন্ধ করার জন্যই আগে নিজেদের রাজনৈতিক যে প্ল্যাটফর্মটা সেইটাকে বন্ধ করেছে। আপনার প্রথম দিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার এটা নিয়ে বেশ সরব ছিল, কিন্তু পরবর্তী সময় যখন থেকে সরকারের অবস্থান তৈরি হয়ে গেছে বা অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ব্যস্ত হয়ে গেছে, তখন আস্তে আস্তে বিষয়টা অনেকটা কি বলা হয় যে একটু পিছিয়ে যায়। তো এখন যখন আবারও আপনার কি বলা হয় যে ইউনিভার্সিটিগুলো খোলার সময় এসেছে, তো এই নিয়ে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং এই গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যে সদ্য কমিটি হয়েছিল সেটা স্থগিত হওয়া নিয়ে এই গণতান্ত্রিক ছাত্র শক্তি কমিটির যিনি সদস্য সচিব ছিলেন আবু বাকের মজুমদার, তিনি বলছেন, প্রথম আলোকে বলেছেন, গণতান্ত্রিক ছাত্র শক্তির লক্ষ্য আপনার হচ্ছে উদ্দেশ্য মোটামুটি বাস্তবায়িত হয়ে গেছে। আমরা বেশ কিছুদিন ধরেই ছাত্র শক্তির কমিটি এবং কার্যক্রম স্থগিত করার কথা ভাবছিলাম, আর 9 বা 10 আগস্ট আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। অবশেষে আজকে এই সিদ্ধান্তটি ফাইনাল হলো। এর পেছনে বিশেষ কোনো কারণ নেই। তো ছাত্র শক্তির রাজনৈতিক যাত্রা এখানে শেষ কিনা? তো তারা বলছেন বিষয়টি আলোচনার মধ্যে রয়েছে। আমরা ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না, আমাদের চাওয়া ছাত্র সংসদ ভিত্তিক গঠনমূলক রাজনীতি। এটার পক্ষে আবার আমিও না, এটা নিয়ে আলাদা ভিডিও হবে। এবার বুঝতে পারছি যারা খুব খুশি টুশি হয়েছেন, বেসিক্যালি এটা না, এটা হচ্ছে কোনটা, ওই যে বিএনপি এবং জামাত শিবির তাদের যে ছাত্র রাজনীতি এটা আটকানোর জন্য আগে নিজেদের যে দলটা আছে সেটাকে তারা বিলুপ্ত করছে। নিউজের হেডলাইন দেখে আগামাথা না বুঝে এক একজন এক একভাবে দিয়ে দিচ্ছেন। আওয়ামী লীগ এটা রিয়েকশন দিচ্ছে, বিএনপিও দিচ্ছে, মানে বিষয়টা বোঝেই নাই, জাস্ট হচ্ছে নিউজ হেডলাইনের মধ্যে আটকে গেছে। তাহলে বুঝতে পারছেন যারা তীর মারে কই আর আপনি দেখতেছেন কোথায়। এই পোলাপানের সাথে রাজনীতি করা আমাদের রাজনৈতিক দলগুলোর জন্য অনেক কঠিন হয়ে উঠবে। পাকিস্তান আন্দোলন এবং পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির সঙ্গে যে সকল মুসলমান নেতৃবৃন্দ একেবারে শীর্ষ পর্যায়ে কাজ করেছিলেন, তাদের মধ্যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী থেকে শুরু করে আবুল হাশিম, আতাউর রহমান খান এবং মাওলানা আকরাম খান আজাদের, দৈনিক আজাদের যে সম্পাদক ছিলেন তিনি সহ ওই জমানার যত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ছিলেন ব্রিটিশ ভারতে, সবাই পাকিস্তান নামক যে রাষ্ট্রটি সেটি সৃষ্টি করার জন্য প্রাণান্ত চেষ্টা করেছিলেন। কিন্তু যেভাবে তারা আসলে আশা করেছিলেন, শেষ মুহূর্তে ইংরেজদের যে কূটকৌশল, সেই কূটকৌশলের কাছে মুসলমানরা পরাজিত হয় এবং যেভাবে বাংলাকে ভাগ করে এই অঞ্চলে লাহোর প্রস্তাবের মানে আদলে একটি এলাকা গঠনের যে প্রস্তাব ছিল সেটাকে পাশ কাটিয়ে র্যাডক্লিফ যে মানচিত্র তৈরি করে দেয় এবং সেই মানচিত্রের প্রেক্ষিতে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান যেভাবে ঐক্যবদ্ধ হয়, তার ফলে পাকিস্তানিদের মধ্যে একটা ফিউডাল মনোভাব চলে আসে এবং পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান সেই প্রথম দিন থেকেই শোষণ, বঞ্চনা এবং গঞ্জনার শিকার হতে থাকে। এর ফলে কি হলো, ঠিক সেই 47-এর দেশ বিভাগের পরপরই কিন্তু প্রথম এই আমাদের এই দেশ তারা বৈষম্যের শিকার হলো এবং সেটা শুরু হলো ভাষা নিয়ে। আমরা 1952 সনের ভাষা আন্দোলনের কথা জানি, কিন্তু এটা কিন্তু শুরু হয়েছিল একেবারে প্রথম যে সিএসপি পরীক্ষা,
1948 সালে পাকিস্তান সিভিল সার্ভিসের যে পরীক্ষা, সেই পরীক্ষা থেকে শুরু হয়েছিল। এর কারণ হলো সেই পরীক্ষায় অনেকগুলো প্রায় 10 থেকে 12টি ভাষায় প্রশ্নপত্র তারা ছাপিয়েছিল। হিন্দি কিন্তু পাকিস্তানের ভাষা নয়, উর্দুর পরিবর্তে হিন্দিতেও কিন্তু তারা প্রশ্নপত্র ছাপিয়েছিল। পাখতুন আরো অনেক নৃগোষ্ঠীর ছোট ছোট ভাষাতেও তারা সেই সিএসপির প্রশ্নপত্র ছাপিয়েছিল, কিন্তু বাংলার জন্য বাংলা ভাষায় কোনো প্রশ্নপত্র ছাপানো হয়নি। এবং এটি নিয়ে বাংলার যারা সাহিত্য এবং সংস্কৃত অঙ্গনের অগ্রগণ্য পুরুষ ছিলেন, তারা এই প্রথম পাকিস্তানি বঞ্চনার বিরুদ্ধে, নিগ্রহের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন 1948, যেটা ধীরে ধীরে সেই তমুদ্দিন মজলিসের মাধ্যমে সেটা ধূমায়িত হয় এবং বাষ্পায়িত হয় এবং সেটা 52 থেকে ভাষা আন্দোলনের চূড়ান্ত রূপ নেয়। আর রাজনৈতিক যে বিভক্তি, সেই বিভক্তিটা আসলে এই বঙ্গের জন্য প্রথম শুরু করেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি মুসলিম লীগ থেকে পদত্যাগ করে যে নতুন আওয়ামী মুসলিম লীগ করেছিলেন, সেই আওয়ামী মুসলিম লীগে তিনি যাদেরকে নিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন শেখ মুজিবুর রহমান। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ইন্টারনাল যে পার্টি পলিটিক্স, সেই ইন্টারনাল পার্টি পলিটিক্সে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী শেখ মুজিবুর রহমান সাহেবের সঙ্গে তিনি পেরে ওঠেননি। এর কারণ হলো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর চাইতেও উনি মধ্যবিত্ত পরিবারের রিপ্রেজেন্টেশন ছিল, তার লেখাপড়া মাদ্রাসা লাইনে ছিল, কিন্তু যখন হোসেন শহীদ সরওয়ার্দির মতো মানুষ এই পূর্ব পাকিস্তানে, তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনীতিতে চলে এলেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে একীভূত হলেন, তখন সঙ্গতকারিণী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তরুণরা সেই হোসেন শহীদ সরওয়ার্দিকে কাছে ডেকে নিল এবং সেই তারুণ্যের সেই জোয়ারের কাছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলতে গেলে পরাজিত হলেন। এবং সেই যে তাদের যে দ্বন্দ্ব এবং সংঘাত, এর ফলে 1954 সনে বিশাল বিজয়ের পরেও ঠিক আওয়ামী লীগ ক্ষমতা লাভ করতে পারেনি এবং তখন সেটাকে কৃষক প্রজা পার্টির সরকার বলা হতো বা সেই শেরে বাংলাকে ফজলুল হকের সরকার বলা হতো। তখন ওই সরকার যেটা হক ভাসানী সরওয়ার্দির সরকার বলা হতো, কিন্তু মূলত ওখানে শেরে বাংলার যে ভূমিকা সবচেয়ে বেশি ছিল। আওয়ামী লীগ ব্রুট মেজরিটি ছিল জনপ্রিয়তার দিক থেকে, কিন্তু নেতৃত্বের জায়গাতে আওয়ামী লীগ ছিল না, হোসেন শহীদ সরওয়ার্দিও সেখানে ঢুকেনি। ফলে কি হলো, আওয়ামী লীগের নেতাকর্মীদের চাপ এবং তরুণ তুর্কিদের যে এখানে বাড়াবাড়ি, তো সব মিলিয়ে বয়োবৃদ্ধ শেরে বাংলাকে ফজলুল হক সেই চাপ সামলাতে না পারার কারণে যুক্তফ্রন্টের সরকার কিন্তু বেশি দিন টিকেনি, সেই সরকার ফেল করার পরে আবার বিভিন্ন টানাপোড়েনের মাধ্যমে অনেকগুলো সরকার আসে এবং সর্বশেষ 1958 সনে আতাউর রহমান খান সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগ এই পূর্ববঙ্গে বা পূর্ব পাকিস্তানে সরকার গঠন করে, প্রাদেশিক সরকার গঠন করে, আওয়ামী লীগের সরকার। এবং এখানে যখন আওয়ামী লীগ সরকার এখানে গঠন করে, ঠিক সেই সময়টিতে পশ্চিম পাকিস্তানে কেন্দ্রীয় হোসেন শহীদ সরওয়ার্দির নেতৃত্বে, অর্থাৎ তিনি সেখানে প্রধানমন্ত্রী হয়ে যান এবং সেখানেও কার্যত আওয়ামী লীগের সরকার। তো প্রকৃতি এত সুযোগ আওয়ামী লীগকে কখনো দেয়নি, যেটি 54-তে দিয়েছে, 58-তে দিয়েছে। এবং সেই সুযোগ পাওয়ার পর পশ্চিম পাকিস্তানে অনেকগুলো দুর্ঘটনা সেখানে ঘটানো হয়েছে। আর পূর্ববঙ্গে যেটি হলো সেটি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সঙ্গে প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের একেবারে রীতিমতো দাগ কামড়ার সম্পর্কটা এমন পর্যায়ে চলে গেল, সেই সম্পর্কের রেশ ধরে দুটো দুর্ঘটনা ঘটলো বাংলাদেশে। প্রথম দুর্ঘটনাটা ঘটলো আদমজি জুট মিলে দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হলো এবং সবাই বলে যেটা ভারতীয় মদদে এই আদমজি জুট মিল তখন এশিয়া নয়, পৃথিবীর সবচেয়ে বড় শিল্প কারখানাগুলোর মধ্যে অন্যতম, যেখানে 40,000 লোক 1958 সেখানে কাজ করত। দ্বিতীয় যেটি হয় সেটি হলো আওয়ামী লীগের সরকার 1958, কিন্তু বিরোধী দল ছিলেন তখন কৃষক শ্রমিক প্রজা পার্টি, অর্থাৎ শেরে বাংলাকে ফজলুল হকের পার্টি। এই দুই গ্রুপের মধ্যে পার্লামেন্টের মধ্যে মারামারি শুরু হয়ে গেল এবং মারামারিতে সেই মাথায় আঘাত পেয়ে ডেপুটি স্পিকার শাহেদ আলী মারা যান। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে দেখা গেল যে কেন্দ্রে হোসেন শহীদ সরওয়ার্দির যে সরকার, সেই সরকারের পতন হয়, আর প্রদেশে আতাউর রহমান খানের যে সরকার, সেটার পতন হয়। এবং সেই পতনের ধারাবাহিকতায় আইয়ুব খানের মার্শাল ল চলে আসে এবং 1958 সনের সেই যে মার্শাল ল, এটা একেবারে 1968-69 সন পর্যন্ত এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে প্রায় 11 বছর ধরে। আপনি এই সময় পুরো পাকিস্তান জামানাতে যদি আপনি দেখেন আওয়ামী লীগের মারামারি, কাটাকাটি, হানাহানি, দ্বন্দ্ব সংঘাতের যে ইতিহাসে আওয়ামী লীগের যারা লোকজন আছেন, আমাকে বলতে লজ্জা হচ্ছে যে তারা বড় বড় মানুষকে বেইজ্জতি করেছে। হোসেন শহীদ সরওয়ার্দি উনি মারাত্মকভাবে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন এবং আপনারা জানেন যে তিনি মনের দুঃখে বাংলাদেশ ছেড়ে পাকিস্তান ছেড়ে তিনি বৈরুতে চলে গিয়েছিলেন এবং বৈরুতে একটা হোটেলে থাকা অবস্থায় অসুস্থ হয়ে তিনি মারা যান। সবাই বলে যে তাকে কোনো একটা রুমের মধ্যে আটকে এমন অপমান করা হয়েছিল, মারধর করা হয়েছিল, যে কথা তার মতো ভদ্রলোক আর কাউকে বলতে পারেননি। একইভাবে এই আওয়ামী লীগের হাতে বেদম মার খেয়েছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি এটা সম্মেলন করেছিলেন এই যে ঢাকার বিউটি সিনেমা হলে, এবং সেই সম্মেলনে তিনি মেহমান হিসেবে পাকিস্তানের সীমান্ত গান্ধী হিসেবে যার পরিচিতি ছিল খান আব্দুল গাফফার খান, খুবই বিখ্যাত ব্যক্তি। সেই খাইবার পাখতুন এই সীমান্ত প্রদেশ এলাকার যদিও তিনি নেতা ছিলেন, কিন্তু সর্বভারতে মহাত্মা গান্ধীর মতোই
তার সম্মান ছিল, মর্যাদা ছিল। তো তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আহ্বানে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন এবং সেখানে যখন আওয়ামী লীগের লোকজন, সবাই বলে গুন্ডা বাহিনী, তারা যখন আক্রমণ করে তখন সেই বয়োবৃদ্ধ খান আব্দুল গাফফার খান তিনি ভয়ে, প্রাণভয়ে সেই সিনেমা হলের যে চেয়ারগুলো আছে সেই চেয়ারের নিচে পালিয়ে তিনি প্রাণ রক্ষা করার চেষ্টা করেছিলেন। এই হলো 60-এর দশকের আওয়ামী লীগ। এবং সেই সময় আওয়ামী লীগ এই নিজের অন্তর্দ্বন্দ্ব করতে 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 এমন একটা অবস্থায় পৌঁছে যায় যে 1966, 67, 68 সনে তখন পুরনো ঢাকার নবাবপুরের দিকে আওয়ামী লীগ অফিস ছিল। সেই অফিসে মোমবাতি জ্বালানোর মতো কোনো লোক ছিলেন, আমিনা রহমান নামক একজন খুব বিখ্যাত নেত্রী ছিলেন। তার নেতৃত্বে তখন এই আওয়ামী লীগ সেখানে বাতি জ্বালানোর চেষ্টা করেছিল। আওয়ামী লীগের উত্থান ঘটে মূলত 69-এর গণ অভ্যুত্থানের পর, যখন বঙ্গবন্ধু জেলখানা থেকে মুক্ত হন। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপটে তিনি যখন মুক্ত হন তখন অল অন এ সাডেন সেটি চাঙ্গা হয়ে যায়। আজকের দিনে জামাত যেভাবে অল অন এ সাডেন খুব চাঙ্গা হয়ে গিয়েছে, ঠিক ওইরকম 58 থেকে 68 সন পর্যন্ত আওয়ামী লীগের অবস্থা ঠিক এরকম বাংলাদেশের জামাতের অবস্থা যেভাবে 2009 থেকে এই পর্যন্ত ছিল, 2012 থেকে 24 পর্যন্ত যেরকম ছিল তাদের অবস্থা, ঠিক এরকমই তাদের আওয়ামী লীগের অবস্থা ছিল 1958 থেকে 1969 সন পর্যন্ত। তো বঙ্গবন্ধু সেই জেল থেকে বেরোলেন গণ অভ্যুত্থানের কারণে, এবং সেই গণ অভ্যুত্থানটা কিন্তু আওয়ামী লীগ ঘটায়নি। সেই গণ অভ্যুত্থানটা ঠিক এখন যেভাবে ছাত্র জনতার অভ্যুত্থান ঠিক সেইভাবে কিন্তু ঘটে গিয়েছিল। যাই হোক, সেই গণ অভ্যুত্থান থেকে উনি যখন জেলখান থেকে বেরোলেন, বেরোর পরে তিনি বাঙালি জাতির একেবারে অবিসংবাদিত নেতা হয়ে গেলেন। অনেকটা আজকের দিনে যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অবিসংবাদিত নেতা, ঠিক ওই সময়টাতে তিনি জাতির কাছে ত্রাণকর্তা হিসেবে এলেন এবং তার অতীতের যত কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড একেবারে লাইমলাইটে এসে পুরো জনমতটা তার দিকে চলে গেল। এবং তার সেই জনমত এমন পর্যায়ে পৌঁছে গেল, তার কাছে বড় বড় কমরেড মনোনীত সিংয়ের মতো মানুষ, আতাউর রহমান খান সাহেবের মতো মানুষ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের মতো মানুষ, এরকম বড় বড় জায়ান্ট শাহজিজুর রহমান সাহেব মতো মানুষ যারা ছিলেন, তারা কেউ, এবং ওই সময়টাতে কিন্তু মাওলানা আবুল আল্লাহ মৌদুদী সাহেবও ছিলেন, জামাত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা, তিনিও ছিলেন। এই সকল কিছুর ঊর্ধ্বে জুলফিকার আলী ভুট্টো, তাদের মতো মানুষকে ছাপিয়ে বঙ্গবন্ধু একেবারে দুই পাকিস্তানের একটা অবিসংবাদিত নেতায় পরিণত হয়ে গেলেন। তারপরে 70 সনের নির্বাচন হলো, এটি কিন্তু একটা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির নির্বাচন ছিল এবং সেখানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেল। তারপর মুক্তিযুদ্ধ, এরপরে মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর সরকার, এবং মুক্তিযুদ্ধের 9 মাস তিনি বন্দী থেকে আবার যখন তিনি বাংলাদেশে আসলেন, ঠিক 69-এর গণ অভ্যুত্থানের পরে জেল থেকে বের হয়ে তিনি যেভাবে একটি মহানায়ক হলেন, আবার 10ই জানুয়ারি তিনি যখন বাংলাদেশে ফিরে আসলেন, পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি লন্ডন গেলেন, লন্ডন থেকে তিনি দিল্লিতে এলেন, তারপর তিনি বাংলাদেশে এলেন, তখন তিনি সর্বকালের সেরা মেগা স্টার হয়ে গেলেন। এবং এইরকম মেগা স্টার মানে 10ই জানুয়ারিতে ঢাকাতে বঙ্গবন্ধুর যে অবস্থা ছিল, এবং এটা একেবারে 1973 সন পর্যন্ত তার কথাই ছিল সংবিধান, তিনি যা বলতেন সেটাই আইন। কারাগার খুলতে বলে কারাগার খুলে যেত, ক্যান্টনমেন্ট বলতে যা কিছুই ছিল নাথিং, তার হুকুমই ছিল সমস্ত কিছু। তো এইরকম একটা বৈপ্লবিক সরকার এবং বৈপ্লবিক যে সুযোগ, এটি আমার জানা মতে ফিদেল ক্যাস্ট্রো তিনি এটি মানে পাননি, নেলসন ম্যান্ডেলা পাননি, আর কেউ পাননি গত 100 বছরে, ঠিক যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছিলেন। কিন্তু তিনি যেহেতু মুক্তিযুদ্ধের সময় অনুপস্থিত ছিলেন, তিনি বিষয়টা বুঝতে পারেননি আসলে এখানে কি ঘটেছে। 2 নম্বর হলো তার সরকার চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না। 3 নম্বর হলো তিনি একটি মধ্যবিত্ত পরিবার থেকে আসার কারণে সমাজের যারা এলিট শ্রেণী তারা তাকে গ্রহণ করেনি। 4 নম্বরে হলো যে তার যে লেখাপড়া, সেই লেখাপড়ার যে সার্টিফিকেট বা তার যে লেখাপড়ার যে একটা স্বাভাবিক যে মান থাকা দরকার, এটি নিয়ে দলের ভিতরে অনেক কথাবার্তা ছিল। তাজউদ্দিন সাহেব, খন্দকার মোশতাক সাহেব, ওনারা অনেক উচ্চশিক্ষিত ছিলেন তৎকালীন জমানাতে, ভালো ইংরেজি বলতেন, ভালো লেখাপড়া করতেন। সেই তুলনায় বঙ্গবন্ধুর নেতৃত্ব ছিল অনেক বড়, কিন্তু লেখাপড়ার জায়গাতে তিনি এক ধরনের হীনমন্যতায় ভুগতেন এবং এই সুযোগটা অন্য সবাই নিতেন। এর ফলে কি হলো, একটি সরকার গঠন হলো, কিন্তু বারবার তিনি শুধু সিদ্ধান্ত পরিবর্তন করলেন এবং অল্প দিনের মধ্যে 12টা বেজে গেল। সেই যাকে বলা হয় ক্ষমতা চলে আসলো, মানে ক্ষমতার প্রতিপক্ষ হয়ে গেল জাসদ, সিরাজ শিকদারের সর্বহারা পার্টি। এবার আর অনেকগুলো আন্ডারগ্রাউন্ডের দল তৈরি হয়ে গেল। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।